এবং তাকে কবরস্থ করা হয় জুরাইন গণকবরস্থানে বেয়ারিশ লাশ হিসেবে। আমার ভাই কি বেয়ারিশ? আমার মা আছেন, আমার বাবা আছেন, তাহলে আমার ভাইকে কেন বেয়ারিশ হিসেবে দাফন করা হলো? দেশের জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য আমাদের ভাইয়েরা ঘর থেকে বের হয়ে গেছেন, নিজের জীবনের পরোয়া করে নাই। শেষ পর্যন্ত তাদের কবরে এক মুঠো মাটি জুটে না। কিছুদিন আগে ভাইয়ের কবর দেখতে গিয়েছিলাম জুরাইন গণকবরস্থানে, যে দেখি ওইখানে যে আমার ভাইয়ের কবর আছে ওইটা পর্যন্ত বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কোন জঙ্গল ওইখানে। নিজ হাতে পরিষ্কার করে দিয়ে আসলাম ভাইয়ের কবর, কবরটা ভেঙে গেছে, মাটিরও অভাব। এই ছিল আমাদের ভাইদের শেষ ঠিকানা। আসসালামু আলাইকুম, আমি শহীদ সাব্বির হোসেন মুন্নার বোন সুমাইয়া। আমার একমাত্র ভাই শহীদ সাব্বির হোসেন মুন্না 5ই আগস্ট খুনি শেখ হাসিনার পুলিশ বাহিনীর গুলিতে শহীদ হন। কিন্তু আমরা দীর্ঘ 15 মাস আমার ভাইয়ের লাশেরও কোনো হদিশ পাইনি। এখান থেকে ওখানে, এই হাসপাতালের মর্গ থেকে ওই হাসপাতালের মর্গ, বহু হাসপাতালের মর্গে আমার ভাইয়ের লাশের হদিশ করেছি, কোথাও আমার ভাইয়ের লাশের সন্ধান পাইনি। দীর্ঘ 15 মাস পর ডিএনএ টেস্টের রিপোর্ট আসার পর জানতে পারি যে আমার ভাই শহীদ হয়েছেন শেখ হাসিনার পুলিশ বাহিনীর গুলিতে, এবং তাকে কবরস্থ করা হয় জুরাইন গণকবরস্থানে বেয়ারিশ লাশ হিসেবে। আমার ভাই কি বেয়ারিশ? আমার মা আছেন, আমার বাবা আছেন, তাহলে আমার ভাইকে কেন বেয়ারিশ হিসেবে দাফন করা হলো? দেশের জন্য, দেশের মানুষকে রক্ষা করার জন্য আমাদের ভাইয়েরা ঘর থেকে বের হয়ে গেছেন, নিজের জীবনের পরোয়া করে নাই। শেষ পর্যন্ত তাদের কবরে এক মুঠো মাটি জুটে না। কিছুদিন আগে ভাইয়ের কবর দেখতে গিয়েছিলাম জুরাইন গণকবরস্থানে, যে দেখি ওইখানে যে আমার ভাইয়ের কবর আছে ওইটা পর্যন্ত বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে কোন জঙ্গল ওইখানে। নিজ হাতে পরিষ্কার করে দিয়ে আসলাম ভাইয়ের কবর, কবরটা ভেঙে গেছে, মাটিরও অভাব। এই ছিল আমাদের ভাইদের শেষ ঠিকানা, কবরে এক মুঠো মাটি পর্যন্ত পাইনি। বিভিন্ন দফতরে দফতরে গিয়েছি ভাইয়ের লাশের জন্য। শেষ অবস্থায় যখন ভাইয়ের লাশ পেলাম, দেখলাম ভাইয়ের কবরে এক মুঠো মাটি দেওয়ার মতো কেউ নাই, কবরটা ভেঙে গেছে। 6 মাসের অধিক হয়ে যায় আমার ভাইয়ের নাম গ্যাজেটে অন্তর্ভুক্ত করার জন্য। কত জায়গায় দৌড়াদৌড়ি করেছি আমি আর আমার মা, শেষ পর্যন্ত আমার মা অসুস্থ হয়ে গেছে, আমার মারও অনেক সমস্যা হয়ে গেছে। ভাইয়া হারানোর পর মা খুবই ভীষণভাবে অসুস্থ হয়েছে, বাবা তো অসুস্থ আগে থেকেই। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা আর কত দৌড়াদৌড়ি করলে, কত আর্তনাদ আপনাদের কাছে করলে আপনারা আমাদের আর্তনাদগুলো শুনবেন? কত আর্তনাদ করলে আপনারা আমাদের আর্তনাদগুলো শুনবেন? 6 আগস্ট 5 আগস্ট ঘর থেকে বের হওয়া যায় না, বের হয়েছি ভাইয়ের লাশের জন্য, কোথাও পাইনি। কাঁচপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত গেছি ভাইয়ের জুতাটা খোঁজার জন্য, যে আমার ভাইয়ের পায়ের জুতাটা আছে কিনা, সেইটাও খুঁজে পাইনি। শেষমেশ 15 মাস পরে যে ভাইয়ের লাশটা দেখলে একটু শান্তি লাগতো মনে, সেই লাশটাও দেখতে পারিনি। ঠিকানা পেয়েছি ভাইয়ের কবরের, ওইখানে যেয়ে দেখি আমার ভাইয়ের কবর ভাঙ্গা, কবরে মাটিও দেওয়া হয়নি ঠিক মতো। এই কি ছিল আমাদের ভাইয়ের শেষ ঠিকানা? আমাদের ভাইয়ের শেষ পরিণতি কি এরকম হওয়ার কথা ছিল? যেই ভাইয়েরা জীবনের পরোয়া করে নাই, রাস্তায় বের হয়ে গেছে, সেই ভাইদের কি এরকম হওয়ার কথা ছিল? কত দৌড়াদৌড়ি আর কত জায়গায় গেলে আপনারা আমাদের আর্তনাদগুলো শুনবেন? আপনাদের কাছে একটু প্রশ্ন, আর কত আর্তনাদ করতে হবে? ভাই
ভাইয়ার সাথে আজকে হাসনাত আব্দুল্লাহ ভাইয়ার সাথে অনেক জায়গায় যোগাযোগ করার চেষ্টা করেছি, অনেকে ভুল নাম্বার দিয়েছে, রং নাম্বার দিয়েছি, তাই ওইখানেও যোগাযোগ করেছি, কিন্তু ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পাইনি। আজকে দীর্ঘদিন পরে ভাইয়ের সাথে কথা বলার সুযোগ পেয়েছি। ভাইয়া, আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আমি আপনার ছোট বোনের মতো। আজকে আমার ভাই নেই, আমি মনে করি আপনারা সবাই আমার ভাই, আমি আপনাদের ছোট বোনের মতো। আজকে যদি আমার আব্বু আম্মুর কিছু হয়, আমার পাশে আপনারা ছাড়া আমি মনে করি আর কেউ নাই। ভাইয়া, আপনার কাছে আমার অনুরোধ, আমার ভাইয়ের বিষয়টা একটু দেখবেন। অনেক জায়গায় ভাইয়া দৌড়াদৌড়ি করেছি, অনেক জায়গায়, এই জুলাইয়ের শেষ, আগস্টের শেষ থেকে এই পর্যন্ত অনেক জায়গায় গিয়েছি, কোথাও কোনো ফলাফল পাইনি। আমরা কেউ আমাদেরকে কোনো কিছু দিয়ে আমার ভাইয়ের নামটা গ্যাজেটভুক্ত করতে পারেনি। আপনার কাছে অনুরোধ ভাইয়া, আমাদের বিষয়টা একটু দেখেন, আমার ভাইয়ের গ্যাজেটভুক্ত করার বিষয়ে আমাদেরকে একটু সাহায্য করেন, এবং আমাদের ভাইদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত ভাই আছেন তাদের সুস্থতা কামনা করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি। আসসালামু আলাইকুম। সংগ্রামী সোনারগাঁবাসী, সেই ত্রয়োদশ শতাব্দী থেকে এই সোনারগাঁ বাংলার রাজধানী। আজকে আপনাদের এখানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছে। এরপরে আপনাদের নারায়ণগঞ্জের এমপি মহোদয় বক্তব্য দিবেন। তার পূর্বে আমি আরও কিছু নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। এখানে আপনাদের মাঝে উপস্থিত রয়েছে নারায়ণগঞ্জ জেলার সম্মানিত আহ্বায়ক জুবায়ের সর্দার, আরও উপস্থিত রয়েছে নারায়ণগঞ্জ মহানগরের সম্মানিত আহ্বায়ক শওকত হোসেন, এছাড়াও উপস্থিত রয়েছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য আমাদের রফিকুল ইসলাম কনক, এছাড়াও উপস্থিত রয়েছে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির, এছাড়াও উপস্থিত রয়েছে আমাদের এই 24-এর অভ্যুত্থানের অন্যতম মুখ, আমাদের জাতীয় যুব শক্তির কাণ্ডারি, জাতীয় যুব শক্তির সম্মানিত আহ্বায়ক তরিকুল ইসলাম, এছাড়াও স্থানীয় যুব ছাত্র শক্তির অন্যান্য নেতৃবৃন্দ সহ যারা এখানে উপস্থিত রয়েছেন তাদেরকে জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন জাতীয় নাগরিক পার্টির অন্যতম সিনিয়র যুগ্ম সদস্য সচিব, আমাদের পলিটিক্যাল কাউন্সিলের অন্যতম সদস্য, আপনাদের নারায়ণগঞ্জের এমপি জননেতা আব্দুল্লাহ আল আলামিন, জননেতা আব্দুল্লাহ আল আলামিন এমপি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় সোনারগাঁবাসী, আপনারা হাসনাত আব্দুল্লাহর কথা শুনতে এসেছেন। ইনশাল্লাহ হাসনাত আব্দুল্লাহ এই মূল বক্তব্য দিবেন। আমরা আপনাদের ধন্যবাদ জানাতে চাই। এই প্রখর রৌদ্রের মাঝে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন, অসংখ্য কৃতজ্ঞতা। জাতীয় নাগরিক পার্টি গত 1.5 বছরে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের প্রতিটি জেলায় উপজেলায় ছড়িয়ে পড়ছে। এই ছড়িয়ে পড়ার যে এই সংগ্রামে আপনাদের সামিল হওয়ার জন্য বিনীত অনুরোধ করব, এবং ইনশাল্লাহ আমরা সবাই মিলে একটি সুন্দর বাংলাদেশ, বৈষম্যমুক্ত বাংলাদেশ, এবং যেই বাংলাদেশের স্বপ্নে আমাদের তরুণ যুবক আবার বৃদ্ধ বনিতা রাজপথে নেমেছিলাম, আমরা সেই একটি সুন্দর বাংলাদেশ আমরা সবাই মিলে গড়ে তুলব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিপ্লবী ছাত্র জনতা, আপনাদের সকলকে অনুরোধ করছি আপনারা আপনাদের মোবাইলগুলোকে একটু সাবধানে রাখবেন। ইতিমধ্যে কিছু মোবাইল চুরির খবর পাওয়া গেছে, পুলিশ থেকে আমাদেরকে অবহিত করা হয়েছে যে ফোনগুলো যেন আপনারা একটু সাবধানে রাখেন। সম্মানিত উপস্থিতি, আমরা আজকের এই অনুষ্ঠানে একেবারে সম্মানিত নেতৃবৃন্দ এবং সম্মানিত নারায়ণগঞ্জবাসী, সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। জুলাই গণ অভ্যুত্থানের পরে সারা বাংলাদেশের মানুষ দেখেছে, সারা বাংলাদেশের মানুষ যখন সংস্কারের কথা বলেছে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের কথা বলেছে, তখন সারা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে, জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে, জুলাই শহীদদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে
একটা মাত্র রাজনৈতিক দল যারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেই দলটির নাম বর্তমানে বিএনপি। তারা অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যখন বলেছি জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করতে হবে, সংস্কার প্রস্তাবনাগুলো যদি বাস্তবায়ন করা না হয় তাহলে এই জুলাই গণ অভ্যুত্থান 90-এর মতো একটি সাধারণ গণ অভ্যুত্থান হিসেবে বিবেচিত হবে। আমরা তখন বলেছি বিএনপি সরকার জনগণের সাথে প্রতারণা করবে, তারা সংস্কারের বিরুদ্ধে অবস্থান করবে। নির্বাচন পরবর্তী সময় এখন আমরা দেখতে পাচ্ছি যখন সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন করার সময় এসেছে, তখন এই বিএনপি সরকার বলছে তারা নাকি সেই ধরনের সংস্কার তারা চায় না। যে বিএনপির 31 দফার 1 নম্বর দফা ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন করা, সেই বিএনপি আজকে রাজনৈতিক সরকার হিসেবে ক্ষমতায় গিয়ে তারা বলছে তারা নাকি সংবিধান সংস্কার কমিশন চায় না। তার মানে আমরা যে আশঙ্কা করেছিলাম সেই আশঙ্কা স্পষ্ট, এই বাংলাদেশের মধ্যে বিএনপিকে দিয়ে কোনো ধরনের সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন করা সম্ভব নয়। এই বাংলাদেশের মধ্যে বিএনপিকে দিয়ে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা সম্ভব নয়। এই বাংলাদেশের মধ্যে নির্বাচন পরবর্তী সময়ে বাংলাদেশের জনগণের সাথে বিএনপি সরকার প্রতারণা করেছে। আমরা বলতে চাই আপনারা যদি জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করেন, বাংলাদেশের মানুষ আবারও আপনাদের বিরুদ্ধে দাঁড়াবে ইনশাআল্লাহ। প্রিয় সোনারগাঁওবাসী, আপনাদের সোনারগাঁওর কৃতি সন্তান এনসিপি নেতা, জাতীয় যুব শক্তির সিনিয়র সভাপতি তহিন মাহমুদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন। তিনি আমাদের অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি তার বিচক্ষণতার স্বাক্ষর এনসিপির রাজনীতির মধ্যে তিনি রেখেছেন। আপনারা তাকে চিনেন। আমরা বিশ্বাস করব জনাব হাসনাত আব্দুল্লাহ যে কথাটি গর্বের সাথে বলে থাকেন, আমি নির্বাচন পূর্ববর্তী সময়ে সবাইকে একটা কথাই বলেছি, আপনারা আমাকে ফ্রিতে ভোট দিবেন, আমি যখন নির্বাচিত হব তখন আপনাদেরকে আমরা ফ্রিতে সার্ভিস দিব। আমরা বলতে চাই তহিন মাহমুদ ভাইকে আপনারা সহযোগিতা করবেন, তার পাশে থাকবেন। মনে রাখবেন তারুণ্যই পারে এই বর্তমান সময়ে সোনারগাঁওয়ের যে চাঁদাবাজি, সোনারগাঁওয়ের যে সিন্ডিকেট, সোনারগাঁওয়ের যে দখলদারিত্ব, সেসবকে গুড়িয়ে দিতে। তাই সোনারগাঁওয়ের পরিবর্তন করার জন্য সবাইকে তহিন মাহমুদ ভাইয়ের পাশে থাকার আহ্বান জানাচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ। ইনকিলাব ইনকিলাব। সম্মানিত উপস্থিতি,